ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঠিক আছে, ওকে। তো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিকঠাক ভাবে আছে কিনা আমাকে একটুখানি জানাবা, ঠিক আছে? আশা করি সবকিছু ঠিক আছে এবং শোনা যাচ্ছে। আজকে আমরা গন্তব্য কাবুল এটা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা একটুখানি পড়েছিলাম, কিন্তু আমাদের আসলে নেট প্রবলেমের কারণে আমরা আসলে আজকে আবার শুরু থেকেই শুরু করব, যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে সবকিছু শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ওকে আছে কিনা, ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে ভাইয়া, ওকে। জি জি জি, আমি কালকে রংপুর যাব ইনশাল্লাহ। রংপুর আগামীকাল সকাল 7টা 10-এ আমার ফ্লাইট, আবার 7টা 10-এ আসার ফ্লাইট। ওকে, কালকে রংপুরে ক্লাস আছে, ঠিক আছে? ওকে, তো তাহলে চলো আমরা শুরু করে দিই, আমরা কথা না বাড়াই, আমাদের আজকের ক্লাসে সরাসরি চলে যাই। তো প্রথমেই আসো আমরা আলোচনা করি, ছোট্ট করে একটুখানি বলি তোমাদের। আমরা প্রথমেই একটু পড়বো যে আমাদের লেখক পরিচিতি। লেখক পরিচিতিতে আমরা সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়ে নিব। বাকি এখান থেকে যেটা পড়তে হবে সেটা তার যে সাহিত্যকর্ম, লেখকের সাহিত্যকর্মগুলো একটু পড়বো। যেমন তার উপন্যাসের ভিত্তি, তার উপন্যাস যেগুলো আছে সেই উপন্যাসগুলো এক নাম্বার অবিশ্বাস্য, এইটা একটা, ঠিক আছে? এরপর তার উপন্যাসের ভিতরে রয়েছে শবনম, এটা একটা উপন্যাস। তারপর তার উপন্যাসের ভিতরে রয়েছে শহরি ইয়ার, হ্যাঁ শহরি ইয়ার এটা। তারপর তুলনাহীনা, এটা একটা গুরুত্বপূর্ণ তার উপন্যাস। তো এই উপন্যাসগুলো আমাদেরকে একটুখানি পড়তে হবে। আর ছোট গল্পের ভিতরে রয়েছে চাচা কাহিনী, টুনি ম্যাম, এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রম্য রচনার ভিতরে পঞ্চতন্ত্র, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা। ময়ূরকণ্ঠী, তারপর বড়বাবু, কতনা, অশ্রুজল। তো এগুলো লেখকের সাহিত্যকর্ম। আমরা এরপর দেখি ভ্রমণ কাহিনী, দেশে বিদেশে, খুবই গুরুত্বপূর্ণ এটা। বিখ্যাত গল্পের ভিতরে রয়েছে রাজা উজির, এটা। আর তার বিখ্যাত উক্তি, এই উক্তিগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। এই উক্তিটার সাথে নিশ্চয়ই আমরা সবাই পরিচিত, অর্থাৎ বই কিনে কেউ ফকিন্নি হয় না। অন্য জায়গাতে রেস্টুরেন্টে খাবা, তারপর বন্ধু বান্ধব নিয়ে চিল করবা, গার্লফ্রেন্ডের পিছনে টাকা উড়াইবা, ওই টাকা কিন্তু লস, ওই টাকাতে কোনো লাভ নাই। কিন্তু বই কিনবা, সেই বই কিনে যদি বইটা পড়ো, বই কিনে রেখে দিলে, ভাই আপনার শার্টটা অনেক সুন্দর, এটা তো শার্ট না রে বাবা, এটা পাঞ্জাবি, শার্টের কাপড়ের মতো আর কি, এটা পাঞ্জাবি। আচ্ছা, ঠিক আছে। তো রংপুর আসবো 52 বাংলা কোচিং এ, এটা সম্ভবত লালবাগে টাউনে। আচ্ছা ভাইকে অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, তো বই কিনে কেউ দেউলিয়া হয় না, অর্থাৎ বই কিনে তুমি কখনোই ফকিন্নি হয়ে যাবা না, বুঝছো? বাকি সব জায়গাতে টাকা খরচ করে ফকিন্নি হবা, কিন্তু বই কিনে ফকিন্নি হবা না। এরপর খেয়াল করো যে ব্যামোর দেখেন, সাতনানা এখানে যে রাখতে দাও বড়, এগুলার এইটাই পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা আমরা এখান থেকে পড়বো তার যেই সৈয়দ মুস্তফা আলী যে গন্তব্য কাবুল, গন্তব্য আফগানিস্তানের শহর, এই শহরে লেখক গিয়েছেন এবং যাওয়ার সময় তার যে পথিমধ্যে যে অভিজ্ঞতা, নানা দেশের মানুষের সাথে তিনি মিশেছেন, নানা সংস্কৃতি তিনি দেখেছেন, নানা মানুষের চিন্তা ভাবনা তিনি দেখেছেন, এই যে একটা চমৎকার যে অভিজ্ঞতাগুলো, এগুলো তিনি হাস্য রসিকতার সাহায্যে তার এই গন্তব্য কাবুল, এই ভ্রমণ কাহিনীতে তিনি মূলত ফুটিয়ে তুলেছেন। আমরা একটু একটু করে পড়বো, পড়লে তারপর আমরা
আশা করি আমাদের মোটামুটি এখানে আমাদের মূল ভাবটা দেওয়া আছে, মূল ভাবে আমরা না যাই। মূল ভাবটা তো বুঝতেই পারতেছো, অর্থাৎ গন্তব্যে কাবুল শহরে যাওয়ার যে গন্তব্য, সেই গন্তব্য তার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো এখানে খুব সুন্দর করে নিখুঁত করে তুলে ধরা হয়েছে। আমরা এখান থেকে চলে যাই। তো দেখো আমরা গত ক্লাসে যেখান থেকে শুরু করেছিলাম আর কি, আমরা এই জায়গা থেকে আজকে আবার শুরু করি যে চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে এনেছিল। অর্থাৎ চাঁদনি হচ্ছে কলকাতার একটা বিখ্যাত মার্কেট, যেখানে জামা কাপড়ের জন্য যেটা অনেক বেশি বিখ্যাত। এরকম একটা মার্কেটে থেকে লেখক কি নিয়েছিলেন? লেখক নিয়েছিলেন একটা শার্ট কিনেছিলেন। তখনকার বিচক্ষণ বাঙালিদের জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটা অন্যতম প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। অর্থাৎ ভারতে তখন ইউরোপিয়ান থার্ড নামক একটা যানবাহন ছিল, যেটা কেবল ইউরোপিয়ানদের জন্য, এই ইউরোপিয়ানরাই শুধু এটাতে অ্যালাউ হতো। ওকে, হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি, ফিরিঙ্গি মানে বুঝতে পারতেছো যে ইউরোপিয়ান। তো লেখক যখন হাওড়া স্টেশনে ওই থার্ডে যখন উঠবে, তখন এক ফিরিঙ্গি তাকে বলল যে এটা ইউরোপিয়ানদের জন্য। অর্থাৎ একটু পর্যন্ত পরে বুঝতে পারতেছো যে তখন ইউরোপের মানুষজন যারা ছিল তারা আমাদেরকে মূলত মনে করতো ফকিন্নি। ইংরেজরা আমাদেরকে দীর্ঘ সময় শাসন করেছে, শোষণ করেছে, এবং আমরা নানা জায়গায় তাদের থেকে বৈষম্যের শিকার হয়েছে। তো এই সাহিত্যে, এই গদ্যতে আমরা এটাও দেখি যে ইংরেজদের কাছে কিভাবে আমরা শোষণের শিকার হয়েছি। তাদের জন্য আলাদা ইউরোপিয়ান থার্ড থাকতো। লেখক বাঙালি হয়ে যখন সেখানে উঠতে গেলেন, তখন এক ফিরিঙ্গি তাকে বললো যে এটা তো ইংরেজদের জন্য। আমি গাগ করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগে। তো লেখক আবার বলছে যে এখানে তো যেহেতু ইউরোপিয়ান কেউ নাই, তাহলে তুমি আমি মিলে এই গাড়িটাতে উঠে যাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম বাংলা ভাষার অন্তদেশে, অন্তদেশে মানে শেষে। লেখক এক বইতে পড়ছে বাংলা ভাষার শেষে যদি অনুসার যুক্ত করা হয় তাহলে সেটা সংস্কৃত হয়ে যায়। বাংলা শব্দের শেষে যদি অনুসার যুক্ত করা হয় তাহলে সেটা কি হয়ে যায়? সংস্কৃত হয়ে যায়। ইংরেজি শব্দের প্রাগদেশে, ইংরেজি শব্দের প্রাগদেশে মানে কি? শুরুতে জোর দিয়ে কথা বলে সেটা সাহেবী ইংরেজি হয়, অর্থাৎ একটু খানদানি ইংরেজি যেটাকে বলে, পশ ইংলিশ যেটাকে বলে। যদি শুরুতে যদি ইংলিশ মানে একটা অ্যাকসেন্ট দেয়, ঠিক আছে, পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঢেসে দেওয়ার মতো। রান্না অনেক খারাপ হয়েছে কিন্তু লঙ্কা দিয়ে দিলে যেমন হয়ে যায়, এরকম আর কি, সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরকম গাগ করে ইংরেজি বলে। ফিরিঙ্গি তালতলার নেটিভ, অর্থাৎ তালতলার নেটিভ বলতে বোঝানো হচ্ছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ ভারতীয়দের নেটিভ বলা হয় আর কি। অর্থাৎ ব্রিটিশরা ভারতীয়দের নেটিভ বলা হয়, নেটিভ বলে, ঠিক আছে। কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলেন। অর্থাৎ লেখক যে ইংরেজি বললেন সেই ইংরেজি ওই লোকের খুব ভালো লাগছে, এই জন্য তিনি খুব কমফোর্ট ফিল করলেন। তাহলে প্রথমে আমরা দেখি যে লেখকে মানে কি হলো, কি হয়েছে, লেখকের সাথে এক ফিরিঙ্গি লোকের সাথে দেখা হয়েছে। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ কমে চুপসে গেছে মানে কমে গেছে। অর্থাৎ লেখক যে কাবুলে যাবেন, এই যে লেখকের যে একটা উৎসাহ, ভ্রমণ করবেন এমন যে উৎসাহ, এই উৎসাহটা কি হয়ে গেছে? কমে গেছে। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করে ব্যস্ত ছিলুম, অন্য কিছু ভাবার ফুরসত মানে সুযোগই পাইনি। গাড়ি ছাড়বার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত। মানে যখন গাড়িটা যখন ছাড়লো, লেখক যখন গেল, মানে নিজের শহর যখন ত্যাগ করলো, কাবুলে যখন যাবে উদ্দেশ্য যখন হলো, তখন লেখকের খুব খারাপ লাগতেছে। আমরা অনেক সময় থাকে না যে বাড়ি থেকে অন্য কোথাও দীর্ঘ সময়ের জন্য গেলে বাড়ির জন্য একটু খারাপ লাগে। তো লেখক এটাকে বলছে যে এটা আমার কাপুরুষ জনচিত, অর্থাৎ আমি একজন পুরুষ মানুষ, আমি বাইরে থাকবো, এটা তো খুব স্বাভাবিক, আমি বাইরে থাকবো, ঘুরবো, হ্যাঁ। কিন্তু লেখক যখন কাবুলের উদ্দেশ্যে যখন বের হলেন, তখন লেখকের খারাপ লাগে কাজ করতেছে। এটাকে লেখক বলতেন কাপুরুষ জনচিত। ফিরিঙ্গি লোক ভালো আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, এত মনমরা হলে কেন? গোয়িং ফার। তো ফিরিঙ্গি লোকটা এখানে লেখককে বলে যে তোমার মন খারাপ কেন? গোয়িং ফার, এই গোয়িং ফার এটার অর্থ কি? গোয়িং ফার মানে হচ্ছে দূরে যাচ্ছ। গোয়িং ফার মানে কি? মানে তুমি কি দূরে কোথাও যাচ্ছ? এটা এই ফিরিঙ্গি লোকটা লেখকের কাছে জানতে চাইলো, তার মন খারাপ দেখে, যে গোয়িং ফার, তুমি কি দূরে কোথাও যাচ্ছ? দেখলুম বিলেতি কায়দা জানে। এই যে একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে, যখন লোকটা বলছে গোয়িং ফার, তখন বলছে যে লেখক বলছে যে এই ফিরিঙ্গিটা বিলেতি কায়দা জানে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা ধরো তোমার তোমার সিট পাশের সিটে একজন লোক বসছে, এখন তুমি তারা কি বলবা? সে কোথায় যাচ্ছে এটা তুমি কিভাবে জিজ্ঞেস করবা? কিভাবে বলবা বলো? স্বাভাবিক আমরা তো বাঙালি মানুষ, বাঙালিরা তো পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ জাতি, মানে বাঙালিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কমন সেন্সহীন জাতি। আমরা কি বলতাম? কই যান ভাই, তাই না? যাচ্ছে আপনি কই যান, এটা ডিরেক্ট কোশ্চেন না। এখন এই কোশ্চেনটার থেকেও আরো সুন্দর কোশ্চেন এই লোকটা বলছে গোয়িং ফার মানে দূরে যাচ্ছ।
কই যাচ্ছ এটা জানতে চাচ্ছে না। মানে জিনিসটা হলো কই যাচ্ছ এটা তো একটা পার্সোনাল কোশ্চেন। আমি হয়তো কোনো একটা আকাম করতে যাইতেছি, আমি হয়তো ভালো কাজে যাইতেছি, কিংবা আমি কোনো একটা সিক্রেট কাজে যাইতেছি যেটা সবাইকে বলা যাবে না। এখন আমাকে যদি কোশ্চেন করো কই যাও, জিনিসটা কি একটু পার্সোনাল কোশ্চেন। বাট সবচেয়ে সুন্দর ওইতে সেই লোকটা বলছে যে দূরে যাচ্ছ, এটা হচ্ছে এটা, এই জন্য লেখক এটাকে বলছে এটা হচ্ছে বিলেতি কায়দা, অর্থাৎ এই লোকটা বিলেতি কায়দা জানে, বুঝছো? আচ্ছা, এরপর বলছে হোয়ার আর ইউ গোয়িং, মানে এরপর লেখক বলছে যে হোয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এই কথা বললো না। এই যে একটা পার্সোনাল কোশ্চেন, এই পার্সোনাল কোশ্চেনটা লেখককে করলো না। আচ্ছা যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা শুরু হলো, অর্থাৎ কথাবার্তা শুরু হলো, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড, অর্থাৎ যখন কথাবার্তা বলতেছে, যখন সন্ধ্যা যখন হয়ে গেছে, ঠিক আছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, কথা বললো না, সন্ধ্যা যখন হয়ে গেছে তখন লেখক একটা বড় একটা চুবড়ি, চুবড়ি মানে হচ্ছে তোমার ওই যে বড় যেই মানে তোমার ইয়ের মতো আর কি, অনেক ভিতরে অনেক জিনিসপত্র রাখা যায়, একটা চুবড়ি বের করে বললো যে আমার তার প্রিয়াসে, প্রিয়াসে মানে হচ্ছে প্রেমিকা, গার্লফ্রেন্ড যেটাকে আমরা বলি। তো সে এই চুবড়িটা বের করে বললো, অর্থাৎ বড় একটা প্যাকেট, এটা বের করে বললো যে তার প্রিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার মানে খুব ভালো ডিনার, রাতের খাবার তৈরি করে সঙ্গে দিয়েছে, এবং তাতে নাকি একটা পুরোদস্তুর পল্টন মানে হচ্ছে সৈন্যদের ক্যাম্প, একটা পুরোদস্তুর পল্টন পোষা যাবে। অর্থাৎ এত খাবার দিছে যে একটা পল্টনে যত সৈন্য থাকে সব সৈন্য এই খাবার খাইতে পারবে, বুঝছো? আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্তই নেটিভ বস্তু। নেটিভ বস্তু মানে কি? নেটিভ বস্তু মানে আমাদের নিজেদের খাবার। অর্থাৎ ওই লোক যখন তার খাবারগুলো বের করলেন, তখন লেখকও বললেন যে আমার সাথেও কিছু খাবার আছে, তবে এগুলো আমাদের নিজেদের লোকাল খাবার, কলকাতার লোকাল খাবার, এগুলো আপনি খাবেন কিনা জানি না। হ্যাঁ, হয়তো বড্ড বেশি ঝাল, হ্যাঁ, খানিকক্ষণ তর্কাতর্কির পর, ওকে, তো খানিকক্ষণ কথাবার্তা বললো। এখানে একটা চমৎকার একটা মজার একটা ঘটনা ঘটে, দেখো। স্থির হলো সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারশিপ ডিভিশন করতে আলাকাত মানে আমরা রেস্টুরেন্টে গিয়ে মেনু চাই না, মেনু, এই মেনু আর কি, আলাকাত মানে মেনু। তো ব্রাদারলি ডিভিশন মানে কি? ব্রাদারলি ডিভিশন মানে হচ্ছে মানে ভাই ভাই ভাগ করে, সমানভাবে ভাগ করে আর কি, এরকম বোঝায়। তো তারা দুইজন, মানে অর্থাৎ দুইজনেরই তো খাবার আছে। তো সাধারণত কেউ ছেলেরা যদি কখনো যে ইয়েতে যাও, এটাকে কি বলে, তাবলিগে যদি যাও, তাহলে কি হয়, সাধারণত খাবার ভাগ করে খায়। একটা বড় প্লেটে খাবার নেয় এবং খাবার নিয়ে বড় প্লেটের চারপাশে সবাই বসে, যে যতটুকু পারে ততটুকু খায়। এটা হচ্ছে মানে তাবলিগে গেলে এই খাবারের সাধারণত খায় আর কি। তো তারা যেটা করলো, তারা ব্রাদারলি ডিভিশন করলো, এবং তারা আলাকাত দেখে বোঝন যার খুশি খাবে, অর্থাৎ তারা আগে খাবারগুলো দেখবে, দেখে যার যেটা খুশি সে সেটা নিবে। সাহেবে যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে গেল। অর্থাৎ সাহেব যখন এই ফিরিঙ্গি লোকটা যখন তার খাবারগুলো যখন বের করতে লাগলো, ওই খাবার দেখে লেখকের চোখ বড় বড় হয়ে গেছে। প্রশ্ন হয় না ভাই, কেন চোখ বড় বড় হয়ে গেছে? দেখো, সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, সেই মুরগি মুসল্লম, আলু গোস্ত, আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। তাহলে বুঝছো, লেখক জাকারিয়া স্ট্রিট একটা স্থানের নাম। লেখক জাকারিয়া স্ট্রিট থেকে যে খাবারগুলো নিয়ে আসছে, পরোটা, মুরগি মুসল্লম, আলু গোস্ত, শিক কাবাব, ওই লোক ঠিক একই জিনিস নিয়ে আসছে। এবার তুমি কমন সেন্স খাটাও, ওই লোক একই জিনিস কেন নিয়ে আসবে? ওই লোককে তো তার গার্লফ্রেন্ডে খাবার নিজ হাতে বানাই দিছে। তো নিজ হাতে বানাই দিলে তো এরকম সেম জাকারিয়া স্ট্রিটের খাবার হওয়ার কথা না। তার মানে বুঝছো, তার গার্লফ্রেন্ড বা তার পিয়াসে তাকে বলছে নিজে বানাই দিছে, নিজে রান্না করে দিছে। আসলে বেডি নিজে রান্না করে নাই, সে জাকারিয়া স্ট্রিট থেকে কিনে তারে বলছে যে আমি নিজে রান্না করে দিছি, বুঝছো? এই জন্য লেখক এটা দেখে লেখকের কি হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো, এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব না, অর্থাৎ ওই লোক যেই শিক কাবাব আনছে আমিও সেই শিক কাবাব। এবার আমি যখন বের করতেছি, এবার ওই লোক দেখে আবার অবাক, আলু গোস্তের বদলে কপি গোস্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার প্রিয়াসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। ওই লোক যখন চোখ বড় বড় করে ফেলছে, এইবার লেখক আবার তার খোসা দিয়ে বলছে, ভাই আমার তো গার্লফ্রেন্ড নাই, এগুলো আমার গার্লফ্রেন্ড বানাই দেন, হ্যাঁ এগুলো ভাই আমি জাকারিয়া স্ট্রিট থেকে কিনে আনছি, বুঝছো? আচ্ছা, একদম হুবহু একই স্বাদ। সাহেবে খায় আর আনমনে বাইরের দিকে তাকায়, ওই বেটা খাইতেছে, মানে লেখকেরটাও খায় আবার তারটা খায়, দেখে ভাই জিনিসও এক, টেস্টও এক, তার মানে কি একই জায়গা থেকে নিছে, এই জন্য সে খুব মানে আনমনে সে বাইরের দিকে তাকায়। আচ্ছা, এরপর দেখো, আমারও আবছা মনে পড়লো যখন সওদা করছিলাম, সওদা মানে বাজার, অর্থাৎ যখন আমি এগুলো কিনতেছিলাম, তখন যেন এক গাদ্দা গোবদ্দা মানে হচ্ছে খুব মোটা সোটা,
ফিরিঙ্গি মেয়েকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে চাচ্ছিলাম তার পিয়াসের বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। অর্থাৎ লেখকের এবার মনে পড়তেছে যে আমি যখন এই সদাই পাতিগুলো যখন কিনতেছিলাম তখন আমার মনে পড়তেছে এক গোলগাল খুব মোটাসোটা এক ফিরিঙ্গি, ইউরোপিয়ানদেরকে তো আলাদাভাবে চেনা যায়। এই ফিরিঙ্গি সে নানা রকম জিনিসপাতি কিনতেছে, যে যা পাইতেছে তা কিনতেছে। তো লেখক একবার মানে ভাবছে যে আচ্ছা আপনার পিয়াসের একটা বর্ণনা দেন। পরে এটা আর একটু পার্সোনাল কোশ্চেন হয়ে যায় বিধায় লেখক এটা স্কিপ করে গেছে। আচ্ছা, ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসে গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা রাখে না। অর্থাৎ জুন মাসে যেই পরিমাণ গরম হয় এটা কোনো গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা। অর্থাৎ এই যে জুন মাসে যেই পরিমাণ গরম পড়ে এটা কোনো ভূমিকা দিয়ে আসে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে সকালবেলা ওয়েদার ঠিকঠাক, দুপুরে টাটকা গরম পড়তেছে, অথবা রাতে প্রচুর মানে ঠান্ডা ওয়েদার, সকালে তীব্র গরম পড়তেছে, বুঝছো, এরকম আর কি। এবার হচ্ছে 7টা বাজতে না বাজতে চরচর করে টেরসা হয়ে গাড়ি ঢুকে আর বাকি দিনটা কিরকম হবে তার আভাস পাওয়া যায়। অর্থাৎ 7টা বাজতেই তীব্র গরম, তো বাকি দিন কিভাবে যাবে এটা তারা বুঝতে পারতেছে। গাড়ি যেন কলওয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কলওয়াত মানে হচ্ছে সঙ্গীতে পারদর্শী শিল্পী, শিল্পীর সুরের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কোন গতিকে রোদ্দুরে তবলচিকে হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডায় জিরাবে। অর্থাৎ গাড়ি এত জোরে যাচ্ছে মনে হচ্ছে যে একটু ঠান্ডা পেলেই সে জিরাবে, এমন দ্রুত সে যাচ্ছে। আর রোদ্দুরে চলছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, সে পাল্লায় প্যাসেঞ্জারের প্রাণ যায়। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, এরপর বলছে গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। ভোল মানে হচ্ছে গাড়ি তার অবস্থান চেঞ্জ করে নিয়েছে। এই অবস্থান মানে কি? অর্থাৎ এতক্ষণ পর্যন্ত লেখকের সাথে যারা উঠছে এরা তো মূলত মানে ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে উঠছে। এখন গাড়িতে যে যাত্রীরা উঠছে এই যাত্রীরা কেমন? এই যাত্রীদের দাড়ি হচ্ছে লম্বা, হ্যাঁ, টিকি খাটো। অর্থাৎ হিন্দু যারা বা ওই অঞ্চলের যারা তাদের টিকি খাটো, তো তাদের হচ্ছে কি এবার দেখা যাচ্ছে যে টিকি খাটো হয়েছে। নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বইঠে শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওরা, তারপর হচ্ছে পাঞ্জাবিদের টুপি আছে, আর শিখ সর্দারদের জলবন্ধ দাড়ির হরেক রকম ব্যবহার। অর্থাৎ এখন যাদেরকে দেখা যাচ্ছে এরা 6 ফুট লম্বা, আগের মতো এরকম না। তোমরা কেউ জীবনে কখনো ট্রেনে উঠছো? ট্রেনে তো ট্রেনে করে যখন তুমি যাবা দেখবা, ট্রেনে করে ধরো ট্রেনে করে তুমি যদি চট্টগ্রাম যাও, ঠিক আছে, চট্টগ্রাম গেলে তুমি দেখবা যে ট্রেন যখন প্রথমে যখন কুমিল্লাতে যখন থামবে বা কিশোরগঞ্জ নরসিংদীতে যখন থামবে, তখন দেখবা থামার পর ওইখানে নরসিংদী কিশোরগঞ্জ থেকে যে লোকগুলো উঠে ওদের ভাষা কিন্তু নরসিংদী কিশোরগঞ্জের ভাষা। তুমি শুনবা যে আশপাশে খালি কথাবার্তা হইতেছে সব লোকাল নরসিংদী ভাষা। আবার গাড়ি যখন একটু পরে যখন এই যে ফেনী বা কুমিল্লাতে যখন থামবে, ধরো ফেনীতে থামবে, তখন তুমি দেখবে যে ফেনীর ভাষা, যে এখানে মানুষজন বলছে এই তাড়াতাড়ি আয়, হ্যাঁ উঠ হানি দে, মানে ফেনীর ভাষা চলছে। এরপর সিটাঙ্গে যখন যাবে তখন দেখবে যে চাটগাঁয়া ভাষা। তো লেখক এখানে এই জিনিসটাই বুঝেছে যে ট্রেনে করে মানে গাড়িতে করে যখন যাচ্ছি তখন যখন দাঁড়ালো তখন দেখি যে এখানে মানুষও চেঞ্জ হয়ে গেছে, মানে গাড়ি অলরেডি অন্য অঞ্চলে চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারতেছো যে এখানে পাঠান লোকজন উঠছে। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। এবার এক বুড়ো সর্দারজি লেখকের গাড়িতে উঠলেন এবং ওই বুড়ো সর্দারজি এবার প্রথম লেখকের সাথে আলাপ শুরু করলেন। গোয়িং ফার নয়, সোজা কাহা জায়গা। এই লোক মানে সে তো আগের লোকটা ফিরিঙ্গি লোকটা সে তো ইংরেজি ছিল, তার কথাবার্তা তো সুন্দর ছিল। তো এখন এই লোক কি করলো, তার বললো যে ডিরেক্ট কোশ্চেন করলো, কোথায় যাও, মানে ডিরেক্ট প্রশ্ন। আমি ডবল তসলিম মানে অভিবাদন করে সবিনয় উত্তর দিলাম। হ্যাঁ, মানে তার প্রশ্ন খুব সুন্দরভাবে রিসিভ করে উত্তর দিলাম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী এবং জবরজঙ্গদারি গোপের ভিতর অতি মিষ্টি মোলায়েম হাসি। জিজ্ঞেস করলেন পেশোয়ার কাউকে চিনি? তো বলছে যে পেশোয়ার একটা স্থানের নাম, যে পেশোয়ার তুমি কাউকে চিনো কিনা? না, হোটেলে উঠবো। অর্থাৎ লেখক পেশোয়ার যাবে। তো লোক বলছে তুমি কি পেশোয়ারে কাউকে চিনো? তো লেখক বলছে না চিনি না। বললো বন্ধুর বোন স্টেশনে আসবেন। অর্থাৎ লেখককে রিসিভ করার জন্য যে যাবে সে হচ্ছে লেখকের বন্ধুর বন্ধু, তবে তাকে কখনো দেখি নাই। অর্থাৎ বলছে আমার বন্ধুর বন্ধু আমাকে রিসিভ করবে, কিন্তু বন্ধুর বন্ধু কখনো আমাকে দেখে নাই। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। ঈষৎ মানে সামান্য, উদ্বেগ মানে চিন্তা। তার মানে এই লাইনের অর্থ কি দাঁড়ালো? সামান্য চিন্তা। অর্থাৎ আমার বন্ধুর বন্ধু কখনো আমাকে দেখে নাই, না দেখলে এই এত বড় জায়গাতে সে কিভাবে আমাকে রিসিভ করবে, এটা নিয়ে আমি চিন্তিত। এটা নিয়ে লেখক চিন্তা। সর্দারজি হেসে বললেন কিছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে বের করবেন। তো সর্দারজি লেখককে হেসে বলছেন যেহেতু পেশোয়ার স্টেশনে অনেক বাঙালি নামে না, অল্প 2-4 জন বাঙালি নামে, সো অল্প 2-4 জন বাঙালির ভিতরে আপনাকে ঠিকই খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে পারবে। এখন একটা স্টেশনে যদি সব একসাথে যদি মানে জট বেঁধে যদি বাঙালি নামে, তাহলে ওখান থেকে একজন বাঙালিকে আইডেন্টিফাই করা কঠিন। তো
তো সর্দারজি বলতে যে পেশোয়ারে তো অল্প বাঙালি নামে, কাছে আপনাকে বের করতে পারবে, সমস্যা নাই। আমি সাহস পেয়ে বললাম তাই তো বটে, তবে কিনা শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষকে চেনে নাকি? অর্থাৎ বলছে, লেখক বলছে শার্ট পরে আসছি, অর্থাৎ শার্ট পরে আসার কারণে হয়তো আমাকে চেনা যাবে না, বা বাঙালিদের যে তখন যে ড্রেস ছিল ধুতি বা এগুলো পরে আসলে হয়তো আমাকে চেনা যাইতো। তখন লেখক বলে, ওই সর্দারজি আবার বলে যে এই শার্ট কটটুকি বা শরীর ঢাকে, এটা দিয়ে কি আর মানুষ চেনা যায় নাকি? আমি আমতা আমতা করে বললাম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে ভালো হতো। অর্থাৎ আমি যদি ধুতি পাঞ্জাবি পরতাম তাহলে আমি যে বাঙালি এটা আমার বন্ধুর বন্ধু বুঝতে পারতো, কিন্তু এখন যেহেতু শার্ট পরে আসছি, শার্ট তো সচরাচর ইংরেজদের পোশাক। সর্দারজিকে হারাবার উপায় নেই, বললেন এ তো তাজ্জব কি বাত, অর্থাৎ আশ্চর্যের কথা, পাঞ্জাবি পরলে বাঙালি চেনা যায়? আমি আর এগুলোম না, বাঙালি পাঞ্জাবি আর পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজি কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দিবেন, তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুক, আমি শুনে যাই। জিজ্ঞেস করলাম, সর্দারজি সেলোয়ার বানাতে কগজ কাপড় লাগে? অর্থাৎ সর্দারজি তো পাকিস্তানের লোক, পেশোয়ার তো পাকিস্তান, বুঝতে পারতেছো, গাড়ি তখন পাকিস্তান এসে নামছে। তো তখন লেখক একটা কৌতূহল থেকে প্রশ্ন করছে যে পাকিস্তানের মানুষজন যেগুলো পরে পাকিস্তানি জামা সেলোয়ার ওয়ান কাইন্ড অফ পাঞ্জাবির মতো, বাট পাঞ্জাবির মতো না। তোমরা পাকিস্তানি বিভিন্ন মিমস গুলোতে বা পাকিস্তানি বিভিন্ন মুভি বা ইয়েতে দেখবা যে যে ধরনের ড্রেসগুলো এগুলোকে বলা হয় সেলোয়ার। তো তখন এইবার ওই সর্দারজি তাকে আবার উত্তর দিচ্ছেন যে দিল্লিতে 3.5, অর্থাৎ দিল্লির কেউ যদি এই সেলোয়ার করে তাহলে 3.5, তাহলে সেখানে 3.5। আর জলান্ধর হচ্ছে ভারতের একটা প্রদেশ, উত্তর বা ভারতের একটা পাঞ্জাব প্রদেশের একটা প্রাচীন শহর। তো জলান্ধরে কেউ পড়লে সেটা 4.5, লাহোরে কেউ হলে 5, আর লালমুসাই 6.5, রাওয়ালপিন্ডিতে সেটা হয়ে যায় 7.5, তারপর পেশোয়ারে 1,00,000 10.5, হ্যাঁ 1,00,000 10.5, আর খাস পাঠানমূলক কোহাট খাইবে পুরো খান, অর্থাৎ যদি খাস পাঠান হয় তাহলে পুরো থানি লেগে যায়। এবার আমি তোমার বলি, এখন তোমার এই প্যারা পরে তোমার প্রশ্ন হইতে পারে, ভাইয়া কেন সেলোয়ার এক এক অঞ্চলে এক এক রকম? কারণ এক এক অঞ্চলের মানুষের মানে গঠনই যে এক এক রকম। বাঙালির গঠন একরকম, পাকিস্তানের মানুষ এর থেকে আরো বেশি উঁচা লম্বা হয়। এক এক ড্রেসের, যেমন আমরা সাধারণত যেই পাঞ্জাবি পরি বাঙালিরা, সচরাচর এই পাঞ্জাবি তো সৌদির মানুষজন পরে না, সৌদির মানুষজন জুব্বা পরে। এখন আমার একটা পাঞ্জাবিতে যেই পরিমাণ কাগজ, যেই পরিমাণ কাপড় লাগবে, সৌদির একটা মানুষ তাকে আমি যদি পাঞ্জাবির কাপড় যদি গিফট করি, তাকে আর বেশি গিফট করা লাগবে না? আমার যদি লাগে 2 গজ, তারে আমি করা লাগবে 5 গজ। তো এখানে এটাই বলছে যে এটা অঞ্চল ভেদে এটার পার্থক্য হয়। এই সর্দারজি তাকে আসলে এটাই বুঝাতে চেয়েছেন। 20 গজ, হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম এরকম এক বস্তা কাপড় জড়িয়ে চলাফেরা কি করে? মারপিট, খুন, রাহাজানির কথা তো বাদ দিন। তো লেখক আবার বলছে, এই যে এত জামা কাপড় যে পরে, এটা পরে মানুষ কিভাবে চলাফেরা করে, খুন খারাপি, এগুলোর কথা বাদ দিলাম। কারণ খুন খারাপি করতে হলে কি করা লাগে? জামা কাপড় যত কম হয় খুন খারাপি রাহাজানি তত সুবিধা হয়। তো বলছে সেগুলোর কথা বাদ দিলাম। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপ যান না? বায়োস্কোপ মানে হচ্ছে এখনকার দিনে যেটাকে আমরা বলি সিনেমা, অর্থাৎ আপনি বুঝি কখনো সিনেমা দেখেন না? আমি এই বুড়ো বয়সে মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরার মতি গতি বোঝা উপায় নেই। অর্থাৎ আমি এই বুড়ো বয়সেও মাঝে মধ্যে টেলিস্কোপ দেখি বা বায়োস্কোপ দেখি, কারণ আমার যে নাতিপুতি আছে তাদের সাথে জেনারেশনের সাথে আপডেট থাকার জন্য, এটা বুঝাইছে আর কি। আমার আবার এক পাল নাতি নাতনি না, এক পাল মানে হচ্ছে অনেক বেশি নাতি নাতনি। হ্যাঁ, এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক ম্যাম সাহেবের ফ্রগের পর ফ্রক পরেই যাচ্ছেন, মনে নেই 10খানা বা 12খানা। অর্থাৎ ওই যে লেখক এবার বলছেন যে আপনি যে এই প্রশ্ন করছেন যে এত বড় সেলোয়ার পরে তারা কিভাবে কাজ করে, আমি সিনেমাতে দেখছি যে এক ম্যাম সাহেব সে 10-12টা ফ্রক পরছে, মানে একটার পর একটা ফ্রক পরছে, তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় হবে। হ্যাঁ, এই পরে সেই ম্যামরা নাচন কুদন থাকতে পারে, অর্থাৎ এই ম্যামরা নেচে কুদে থাকতে পারতেছে এতগুলা ফ্রক পরে, বুঝছো? তবে মোদ্দা পাঠান 20 গজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? অর্থাৎ মহিলা মানুষ যদি 40 গজের যদি ফ্রক পরে যদি নাচতে পারে, গাইতে পারে, তাহলে পাঠান কেন 20 গজের পড়তে পারবে না? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে বাজে খরচ। অর্থাৎ কথা সত্য, তবে খরচ বেশি। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুলুকে প্রবাদ আছে, দিনের বেলায় পেশোয়ার ইংরেজদের, রাতের বেলায় পাঠানদের। এই যে
পেশোয়ার এমন একটা জায়গা যেটা অমীমাংসিত ভূমি, অর্থাৎ এই ভূমিটা তখন যেটা ছিল, এই ভূমিটাতে তখন ভারত এবং ইংরেজ, এবং এই ভূমিটাতে তখন এই ভূমিটাতে এবং পাকিস্তানের যে পাঠান, পাকিস্তান এবং আফগানিস্তানের যে পাঠান আছে, পাঠানরা মূলত পাকিস্তান এবং আফগানিস্তানের উপজাতি, এই দুই দেশের মধ্যে, ইউরোপিয়ান এবং পাঠানদের মধ্যে এটা নিয়ে একটা বিভেদ ছিল। এই জন্য লেখক গাড়িতে খবর পাইছে যে দিনের বেলায় এই পেশোয়ার থাকে ইংরেজদের দখল, অর্থাৎ দিনের বেলা এখানে যত কার্যক্রম চালানো হয় সব ইংরেজদের, আর যখন রাত হয় তখন পাঠানরা হচ্ছে এই পেশোয়ার জায়গাটাতে তারা রাজত্ব করে। শুনে গর্ব অনুভব করছি বটে যে বন্দুকধারী পাঠান কামানদারি ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দু মাত্র আরাম বোধ করি নাই। এবার লেখকের একটু ভালো আরাম বোধ করতেছে যে আর যাই হোক, যে যারা পাঠান যারা আছে তারা ইংরেজদের বিপক্ষে লড়তেছে, যে একটা সময় তাদের আর একটা সময় ইংরেজদের। গাড়ি পেশোয়ারে পৌঁছাবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছাবে তাই মনে মনে ভেবে নানা ভাবনা ভাবছি, এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারে দাঁড়ালো। অর্থাৎ লেখক চিন্তা করছে যে পেশোয়ারে গেলে তখন কি মানে পাঠানদের খপ্পরে পড়ি, তখন কি পাঠানদের রাজত্ব চলে নাকি ইংরেজদের রাজত্ব চলে, এটাই। এমন সময় গাড়ি পেশোয়ার চলে আসছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, জিনিসপত্র নাম্বার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজেকে বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। অর্থাৎ লেখক তাকে, মানে অনেক সময় হয় না তোমরা কেউ এরকম ইয়েতে পড়ছো যে অপরিচিত কেউ, হ্যাঁ আপনি কই, আমি এই তো এদিকে, তো চিনেন না, তো মানে অপরিচিত কেউ তখন বুঝে যে মানে ডিরেক্ট বলতে পারে না যে এটা কি আপনি কিনা, আপনি কল দিচ্ছেন কিনা। তো লেখক এই লোকটারে টার্গেট করছে যে মনে হয় ইনিই হবে, তখন তাকে নানাভাবে বোঝানোর জন্য চেষ্টা করছে আমি বাঙালি, ইশারা ইঙ্গিতে। তো সেই লোক এসে তখন তাকে বললো যে আমি শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে তাকে হাত এগিয়ে দিতেই তিনি দু হাতের সেটি লুফে নিলেন এবং এক চাপ পরপুষ উৎসাহে গরম সংবর্ধনা, অর্থাৎ লেখক তাকে হাত দিছে, এই লোক তার 2 হাত দিয়ে লেখকের হাত এভাবে কি করছে, চেপে ধরছে পরম উৎসাহে। এরপর বলছে সে চাপে আমার হাতে 5 আঙ্গুল তার 2 থাবার ভেতরে তখন লুকোচুরি খেলছিল। অর্থাৎ ওই লোক তো পাঠান ছিল, হাত বিশাল বড় বড় ছিল, তো বাঙালিদের হাত তো ছোট, তো লেখককে যখন 2 হাত দিয়ে এভাবে চেপে ধরছে, তার হাত মুসাফা করলে অনেকে দেখবে 2 হাত দিয়ে ধরে, হ্যান্ডশেক করলে 2 হাত দিয়ে ধরে, তো লেখকের হাত মনে হচ্ছে যে তার হাতের ভিতরে এরকম লুকোচুরি খেলতেছে। ওকে, আচ্ছা। এরপর দেখো খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গাই মানে হচ্ছে ঘোড়ায় টানা 2 চাকার গাড়ি, তো এই টাঙ্গাই বসালেন। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে সংবর্ধনা করেছেন তার মানে কি, এর কতটা আন্তরিক, কতটা লৌকিকতা। অর্থাৎ এই যে এই লোকটা যে আমাকে যে এত আন্তরিকতা দেখাচ্ছে, এটা কি আসলে আন্তরিকতা নাকি এটা লোভ দেখানো নাকি লৌকিকতা? আজ বলতে পারি পাঠানের সেই অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা মানে কি, নির্জলা মানে খাঁটি, মানে দেখবা দুধে নির্জলা দুধ বলে, দুধে যখন কোনো কি থাকে না, দুধে যখন কোনো ইয়ে থাকে না, পানি মিশানো হয় না, তখন দ্যাট মিনস ওই দুধ হচ্ছে খাঁটি, ওই দুধ কি খাঁটি। তো এখানে বলছে যে এখন আমি বুঝতেছি যে পাঠান আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে সংবর্ধনা দিয়েছেন, এটা নির্জলা, এটা একেবারেই খাঁটি। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না, সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নাই। অর্থাৎ পাঠানরা ছিল অনেক বেশি অতিথি পরায়ণ, আর সেই অতিথি যদি বিদেশি হয় তাহলে তার কোনো কথাই নাই। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ৌমুস সফর নফসুস সফর, অর্থাৎ কিনা যাত্রায় নিজেই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে, যেখানে বলা হয় উঠান সমুদ্র পেরোলেই অর্ধেক মুশকিল আসান, মানে বলতে যে নিজের ঘরের উঠান যদি পার হয়, এটার মানে হচ্ছে নিজের ঘরের, তুমি কোথাও সফরে যাবা, নিজের বাড়ি যদি ত্যাগ করতে পারো তাহলে মোটামুটি মুশকিল আসান, মানে হচ্ছে ঝামেলা অর্ধেক শেষ। আহমদ আলীর উঠান পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। দ্যাট মিনস লেখক আহমদ আলীর বাড়িতেই 7 দিন ছিল, অর্থাৎ আহমদ আলীর বাড়িতে লেখক কি ছিল, মোটামুটি 7 দিন এই আহমদ আলীর বাড়িতে ছিল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে দিয়ে আমার জানমাল বাঁচানোর জন্য বিস্তর দিব্যশালা মানে দোয়া এবং আশ্বস্ত করা, তাকে নানা ধরনের দোয়া কালাম দিয়ে বিদায় দিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হয়েছিল আমি ভয়ঙ্কর একা। অর্থাৎ লেখক প্রথম যখন হাওড়া স্টেশন ওই ফিরিঙ্গির সাথে যখন আসছে, তখন লেখকের একটু মন খারাপ ছিল, লেখক মনে হচ্ছে যে লেখক একা। কিন্তু আজকে যখন পেশোয়ার থেকে লেখক আবার যখন যাত্রা শুরু করলো কাবুলের উদ্দেশ্যে, তখন মনে হচ্ছে যে লেখক আসলে অনেক বেশি একা।
ভয়ঙ্কর একা, এই অর্থে যে নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ এই ভূমির কোনো মালিকানা নেই বলুন, আর খাস আফগানিস্তানে বলুন, এসব জায়গা মানুষের আপন আপন প্রাণ নিয়ে ব্যস্ত। অর্থাৎ এগুলো যেহেতু অমীমাংসিত ভূমি পেশোয়ার, তো এইসব জায়গাগুলো খুব রিস্কি, মানে এখানে তেমন আইনের সুশাসন নাই, কিছু নাই, পুলিশ নাই, কিছু নাই, যে যারে বাড়তেছে মাইরে ফেলতেছে, কাইটা ফেলতেছে, এরকম আর কি। সাধারণ লোক বিবেক বুদ্ধি এসব দেশে একরকম কথাই কয়, তবু আফগানিস্তানের সভ্য দেশ আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এই ভেবে 2-4টা পুলিশ একদিন আকুস্থলে ঘোরাঘুরি করে। অর্থাৎ পৃথিবীতে তখন অনেক ইউরোপিয়ানরা তখন অনেক সভ্য, অনেক আইনের শাসন সুশাসন, আফগানিস্তানে তখন আসলে এগুলো কিছুই ছিল না, এবং এখনো আফগানিস্তানে অনেক ঝামেলা। তো বলছে যে এই যে একটা ফর্মালিটির জন্য লেখক একটু মানে রসিকতা করে বলছেন যে 2-1টা পুলিশ মাঝে মধ্যে দেখা যায়, এটা জাস্ট ফর্মালিটির জন্য আর কি। আদতে সেই পেশোয়ারে কি ছিল না, আইনের কোনো সুশাসন ছিল না। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি, এবং পরে জানতে পারলাম রাতকানা। অর্থাৎ তারপর লেখকের ড্রাইভারের ডান দিকে যে বসছে তে হচ্ছে একটা সর্দারজি, এবং ওই সর্দারজি তার কাছাকাছি বসছে, তার হচ্ছে কাঁচা পাকা দীর্ঘ দাড়ি, অর্থাৎ তার দাড়ি ছিল অনেক লম্বা। এবং লেখক পরবর্তী জানতে পারলো সেই যে শিখ সর্দারজি ছিল, শিখ যে সর্দারজি ছিল, সেই সর্দারজি সে ছিল রাতকানা। রাতকানা মানে কি, যারা রাতে দেখে না। বাদিকে আফগান সরকারের এক কর্মচারী, অর্থাৎ ওই ড্রাইভারের বাদিকে বসছে সে হচ্ছে আফগান সরকারের এক কর্মচারী বসছে, অর্থাৎ এক সরকারি কর্মচারী সে বসছে। পেশোয়ার গিয়েছিলাম কাবুল বেতার কেন্দ্রে মাল সরঞ্জাম ছাড়িয়ে আনার জন্য। অর্থাৎ ওই সরকারি কর্মচারী সে কেন পেশোয়ার গেছে, যে কাবুল সরকারের যেই মাল আসছে সেই মালগুলো সে ছাড়িয়ে আনার জন্য গেছে। সব ভাষায় জানেন, অথচ বলতে গেলে এক ফার্সি ছাড়া অন্য কোনো ভাষায় জানেন না। অর্থাৎ ওই লোক দাবি করেন যে সে সব ফার্সি ভাষা জানে, যে আমি সব ভাষা জানি, কিন্তু যখন বলে যাচ্ছে ঠিক আছে বলেন, মানে সে বলতে গেলে ওই এক ফার্সি ভাষাই জানে, আর কিছু জানে না। যেমন তোমরা মাঝে মধ্যে মনে করো না, আচ্ছা তুমি কোন কোন ভাষায় পারো, মানে কমন কাউকে যদি কোশ্চেন করো যে ভাই তুমি কোন ভাষা পারো, সে বলবে যে ভাই আমি বাংলা পারি, ইংরেজি পারি। কিন্তু যদি বলো যে ইংরেজি বলো, বলতে গেলে বাংলা ছাড়া ইংরেজি জীবনেও তার মুখ দিয়ে বের হবে না। তো ওই আফগান সরকারের যে কর্মচারী, তার অবস্থা এমন, সে সব ভাষাই বলে, মানে জানে, সে এটা দাবি করে, কিন্তু বলতে গেলে সে ইংরেজি ছাড়া আর কিছুই বলতে পারে না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বুঝেন, তবে তিনি ভাবখানা এমন করেন যে আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। ওই বেড়া তোমার এমন ভাবে ইংরেজি কইব যে তুমি তার ইংরেজি, সে তো ইংরেজি ভালো বলতে পারে না, তো তুমি যদি তার ইংরেজি যদি না বুঝো, তাহলে সে এমন একটা ভাব নেয় যে তুমি নিজে ইংরেজি জানো না, এই জন্য তুমি তার কথা বুঝতেছো না। তখন তিনি ফার্সি যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। অর্থাৎ ফার্সি ভাষাও যে তিনি খুব ভালো জানেন এটাও না। অর্থাৎ তখন ইংরেজি না বুঝলে সে কি করে, ওই যে 5-6টা শব্দ জানে এগুলো বলে। কখনো যদি আপনি তার বক্তব্য না বুঝেন, ভাবে তিনি উর্দু কারেন, শেষটা এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সুরে কথা বলার ঝকমারি তিনি আর কত পোহাবেন। অর্থাৎ যখন তুমি সেটাও যখন শেখা ওই লোক বুঝাইতে পারবে না, তখন ভাবটা এমন নেই যে এরা সব অশিক্ষিত, এই অশিক্ষিত লোকদের সাথে আমি কত কথা বলবো। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুসুলভ, বিপন্নের সহায়, অর্থাৎ কেউ বিপদে বললে তার সহায়তা করে। তারপরও বুঝতে পারলাম যে ভাষা বাবদে ভদ্রলোক যে ও দুর্বলতা কেন, যখন শুনতে পেলাম তিনি অনেক ভাষায় পণ্ডিতের দাবি করে বেতারে চাকরি পেয়েছিলেন। অর্থাৎ পরবর্তী লেখক জানতে পারে সে যে আফগানে যে বেতারের যেই চাকরি নিয়েছে, সেই বেতারের চাকরি নেওয়ার কারণে কি করে, বেতারের চাকরি নেওয়ার কারণে সে আসলে দাবি করছে যে সে অনেক ভাষা জানে, এটা বলে সে আসলে চাকরিটা নিছে। বাসের পেটে, পেট মানে হচ্ছে বাসের মাঝখানে, বাসের পেটে কাবুলি মানে হচ্ছে যারা কাবুলের মানুষ, কাবুলি ব্যবসায়ী পেশোয়ার থেকে সিগারেট, গ্রামফোন রেকর্ড, তারপর হচ্ছে প্যালেট, তারপর হচ্ছে একপাল কাবুলি মানে ঝাল, লণ্ঠন, ফুটবল, বিজলি বাতি, সাজ সরঞ্জাম, অনেক ধরনের বইপত্র, অনেক ধরনের মানসামানের কথা কেন বলা যায়, অনেক ধরনের নানা ধরনের মাল নিয়ে তারা হচ্ছে মূলত কাবুলের দিকে যাচ্ছে। বাদ বাকি প্রায় সবকিছুই আমদানি করতে গিয়ে হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে, অর্থাৎ মোটামুটি তারা সবকিছুই পেশোয়ার থেকে, কাবুলের মানুষজন মোটামুটি সবকিছুই পেশোয়ার থেকে আনে। কিছু জিনিস আছে তারা হিন্দুস্তান থেকে আনে, হিন্দুস্তান মানে বোঝানো হচ্ছে যে ভারত থেকে, তারা হচ্ছে হিন্দুস্তান থেকে তারা আনে। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলোর প্রায় তারা সবকিছু আনে রুশ থেকে। ওকে, তোমরা সবাই এটা মোটামুটি জানবা যারা গ্রাম অঞ্চলে থাকবো। দেখবা যে গ্রাম অঞ্চলে গ্রামের যে দোকানগুলো, গ্রামের দোকানগুলো কিন্তু সব জায়গা থেকে সদাই আনে না, তারা আবার জেলা শহরে বড় থেকে গিয়ে সদাই আনে। তো আফগানে কাবুলের মানুষজন তারা সবকিছুই পেশোয়ার থেকে আনতো, কিন্তু আর বাকি যেগুলো থাকতো এগুলো কিছু হিন্দুস্তান, কিছু রুশ। দ্যাট মিন্স হচ্ছে রাশিয়া থেকে তারা হচ্ছে এগুলো আনতো। ঠিক আছে, রুশ মানে কি, রাশিয়া থেকে তারা সেগুলো আনতো।
আচ্ছা, সেসব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি, সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হয়, তারপর খাইবার গিরি সংকট। এখানে একটা ব্যাপার আছে, পেশোয়ার থেকে লেখক বলছে জমরুদ দুর্গ যেটা, এখানে 10.5 মাইল সমতল ভূমি, সেখানে থেকে এক দফা পাসপোর্ট দেখাতে হয়। অর্থাৎ প্রথমে পাসপোর্ট দেখাতে হয় এই জমরুদ দুর্গতে, হ্যাঁ, এই জমরুদ দুর্গতে পাসপোর্ট দেখাতে হয়, এবং এই জমরুদ দুর্গ থেকে পাসপোর্ট দেখাই, তারপর খাইবারের সংকট। খাইবার গিরি সংকট মানে হচ্ছে, খাইবার গিরি হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের সংকট স্থল। অর্থাৎ তুমি পাকিস্তান থেকে বের হবা, আফগানিস্তান শুরু হবে, এই জায়গাটাতে আবার ঝামেলা। এই যে কেউ বাসে করে কখনো কলকাতা গেলে দেখবা যে যশোর বেনাপোল পার হওয়ার সময় কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে, ওখানে পাসপোর্ট দেখানো লাগে, ঝামেলা আছে। তো এটার কথা বলছে, দুদিকে 1000 ফুট উঁচু পাথরে নেড়া পাহাড়, মাঝখানে খাইবার বাস, এক জোড়া রাস্তায় এঁকে বেঁকে এক অন্যের গায়ে ঘেঁষে চলছে কাবুলিদের দিকে। এক রাস্তায় মোটর যানের জন্য, অন্য রাস্তা ওট, খচ্চর, গাদা, ঘোড়া, পণ্যবাহী এবং ক্যারাভ্যানের জন্য। অর্থাৎ ওখানে দুইটা রাস্তা আছে, একটা রাস্তাতে মানুষ যায়, আরেক রাস্তাতে বিভিন্ন ধরনের মাল বা গবাদি পশু, হ্যাঁ, ওট টোট এগুলোর জন্য আর কি। সংকীর্ণতম হলো 2 রাস্তা মিলে 30 হাত হবে না। অর্থাৎ এতই সংকীর্ণ যে 2টা রাস্তা মিলেও 30 হাত হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখ পড়ে ডানে বায়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। অর্থাৎ পাহাড়ের ভিতর দিয়ে সেই রাস্তাগুলো এঁকে বেঁকে গেছে। এখানে সেই ঘটনাই বলছে। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়, মাঝখানে খাইবার পেরে, এটা আমরা পড়লাম ডান দিকে, হ্যাঁ। তারপর হচ্ছে একবার মাতালের মতো টলতে টলতে হচ্ছে দ্বিপ্রহর। দ্বিপ্রহর মানে হচ্ছে দুপুর, হ্যাঁ। দ্বিপ্রহরে সেই নবকুণ্ডের সোজা নেমে এসেছে, তাই নরককুণ্ড মানে হচ্ছে সূর্যের যেই তীব্রতা, তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লুফালুফি খেলছে। অবাক হয়ে দেখছিলাম সেই গরমে বোখারা পুস্তিন মানে হচ্ছে তোমার চামড়ার জামা, অনেক মোটা চামড়ার জামা। বোখারি পুস্তিন মানে চামড়ার যে জামা আছে ওগুলো। তো যারা এইসব ব্যবসা করে, ফার বা চামড়ার জামার ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরু লুমওয়ালা চামড়ার, হ্যাঁ, ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে ভারতবর্ষের দিকে চলছে। তখন লেখক খেয়াল করলেন গাড়ি থেকে যে এই যে তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যেও যারা পুস্তিন ব্যবসায়ী আছে তারা বিশাল বড় বড়, আমরা যেটাকে জ্যাকেট জাম্পার বলি, শীতকালে যেই ড্রেসগুলো পরি, এরকম জামা পরে তারা হাঁটতেছে। লেখক এটা দেখো খুব অবাক, লেখকের গরমে জীবন বের হয়ে যাচ্ছে। আর ওইদিকে তারা কি করতেছে, তারা এরকম লোমযুক্ত মোটা শীতের ড্রেস আমরা যেটাকে বলি এটা পড়তেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বলেন, যাদের অভ্যাস হয়ে গেছে তাদের পক্ষে সত্যি এরকম পুরো জামা এই গরমে আরাম। অর্থাৎ লেখক আবার ওই সর্দারজিকে বলছে, আচ্ছা এই গরমের মধ্যে এরা কিভাবে এরকম এত মোটা মোটা জামা পরে। তখন সর্দারজি আবার তাকে বললেন যে যাদের অভ্যাস আছে তারা পারে, বাইরে গরম ঢুকতে পারে না। বরং এই জামার একটা সুবিধা হচ্ছে যে এই জামা পরলে বাইরের গরমটা ভিতরে ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। হ্যাঁ, ঘাম তো আর এদেশে হয় না, হ্যাঁ, আর হলেই বা কি, এরা তো থোড়াই পরোয়া করে না। এটুকু বলতে বলতেই দেখলুম গরমের হালকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমবার চেষ্টা বৃথা। অর্থাৎ সর্দারজি যখন গল্পের কথা বলতে তখন সর্দারজির গলা শুকিয়ে গেছে গরমে। কত দেশে কত রকমের লোক পণ্যবাহীর সঙ্গে সঙ্গে চলছে, কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যোগের অস্ত্র, গদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার কি? জার্মান মাউজার হচ্ছে অস্ত্র, এক প্রকার অস্ত্র। তো বলছে যে এই লেখক যখন যাচ্ছে তখন দেখলেন নানা দেশের মানুষের টুপির স্টাইল এক এক রকম, জামা কাপড় এক এক রকম, কত মানুষ কত অস্ত্র নিয়ে যাচ্ছে। অস্ত্রগুলো মানে মারার জন্য না, এগুলো আমদানি করে নিয়ে যাচ্ছে। দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতি বুঝো কেউ? সুপারি কাটে যে এই অস্ত্রটা আর কি, এটাকে জাতি বলে। তো এই জাতি, তারপর হচ্ছে জমাধর, মোগল ছবিতে দেখেছিলাম, বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধের গোজা। কারো হাতে কোমর বন্ধ মানে হচ্ছে কোমর বেঁধে ফেলা আর কি, কোমর বেঁধে কি দিয়ে? বেল্ট দিয়ে, বেল্টের কথা বলছে। কারো হাতে কানজোখা মানে হচ্ছে কাদের পরিধান করে যেগুলো, কাত পরিমাণ, মানে কারো হাতে কানজোখা মানে কাত পরিমাণ পেতেলে বাঁধানো লাঠি, মানে একেবারে কাত পরিমাণ লাঠি। কারো হাতে লম্বা ঝকঝকে বর্ণা, তারপর হচ্ছে ওঠের পিঠে পশমের রেশমের বোনা কত রঙের কার্পেট, কত আকারের সমভার মানে হচ্ছে চা বানানোর যে পাত্র, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সমভর মানে হচ্ছে চা বানানোর পাত্র, চা বানায় না, এই যে কেতলি যেটাকে আমরা বলি, নানা স্টাইলের কেতলি। অর্থাৎ এখানে লেখক দেখলেন যে নানা ধরনের মাল নিয়ে পেশোয়ার থেকে মানুষজন কাবুলের দিকে যাচ্ছে।
বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিসমিস, আলু বোখরা চলছে হিন্দুস্তানের বিরয়ানির পোলাওর জৌলুস বাড়ানোর জন্য। অর্থাৎ হিন্দুস্তান থেকে আবার মানুষজন, কাবুলের মানুষজন বস্তা বস্তা পেস্তা বাদাম নিয়ে যাচ্ছে, আখরোট নিয়ে যাচ্ছে, কিসমিস নিয়ে যাচ্ছে, আলু বোখরা নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে লেখক একটু হিন্দুস্তানের সুনাম করে বললেন যে হিন্দুস্তানের বিরিয়ানির যে জৌলুস, মানে যে সুনাম, সেই সুনাম বাড়ানোর জন্য তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। আরো চলছে, শুনতে পেলুম কোমর বন্ধের নিচে, কোমর বন্ধ মানে হচ্ছে বেল্ট, এই যে কোমরে পরার যে বেল্ট, বেল্টের নিচে ইজারের ভাঁজে মানে পায়জামার ভাঁজে, হ্যাঁ, পুস্তিনের লাইনিং এর ভেতরে আফিং আর হাসিস না কোকেন না আরো কিছু। অর্থাৎ লেখক এটাও জানতে পারছে এবার যে কোমর বেল্টের নিচে, তারপর হচ্ছে পায়জামার ভাঁজে, এরা কি করে যখন পেশোয়ার থেকে যায় তখন ভিতরে চুরি করে গাঁজা, তারপর হচ্ছে তোমার ওই যে এই ধরনের মাদক দ্রব্য আফিং এগুলো তারা নিয়ে যায়। ওকে, এরপর দেখো সবই চলছে অতি ধীরে ধীরে মন্থরে। পাঠান দুবার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলাম। হন্তদন্ত হওয়া মানেই শয়তানের পন্থায় চলা। হন্তদন্ত মানে হচ্ছে তাড়াহুড়ো, অর্থাৎ তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে আসে। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না, আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধারাম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আবার আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। অর্থাৎ ঠাস করে গাড়িতে একটা শব্দ হয়েছে, তো তখন ওই যে কাবুলের যে মানুষ সেটা লেখকের দিকে তাকাইছে। আমি সর্দারজির দিকে তাকালাম, তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করালেন, বললেন টায়ার ফেসেছে, প্রতিবারই এমন হয়, এই গরমে না হওয়াই বিচিত্র। অর্থাৎ যেহেতু অনেক গরম এই জন্য টায়ার ঠাস করে ফেটে গেছে। তো লেখক সেটা বুঝতে পারেনি, তখন বলছে যে এত গরম, এই গরমে টায়ার ফাটাটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, এই গরমে টায়ার ফাটাটা কি খুবই স্বাভাবিক, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, এরপর দেখো প্রয়োজন ছিল না তবুও সর্দারজি আমার স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকে জমি পাঠানদের। অর্থাৎ খাইবার পাসের যে রাস্তা, এই রাস্তাটা দুই সরকারের, কিন্তু দুই দিকে যে জমি, এই জমিটা আবার পাঠানের। সেখানে নেমেছে কি মরেছে, অর্থাৎ সেখানে নামলেই বিপদ। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় উত পেতে বসে থাকে, নামলেই করাক পিচ। অর্থাৎ সেখানে নামলেই কি করবে, মেরে ফেলবে, এবার নামলেই জিনিসপত্র নিয়ে যাবে, এরকম। তারপর কি কায়দায় সবকিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তায় বুকের উপর রাহাজানি না করতে, তাই খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানে পাঠানদের ইংরেজরা 2 টাকা করে বছরে খাজনা দেয়। অর্থাৎ এই পাঠানরা ইংরেজদেরকে আবার খাজনা দেয়। খাজনা দেয় কেন? যে যাতে ঝামেলা যাতে না করে, ঠিক আছে, যেহেতু দুই দেশের মানুষেরই এখানের অধিকার আছে এই জন্য। পরে আরেকটা শর্ত অতি কষ্ট আদায় করেছে, আফ্রিদিতে আফ্রিদি। আফ্রিদি মানে হচ্ছে পাকিস্তানের এক উপজাতি, এক সাহসী উপজাতি। আফ্রিদিতে আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপার ওপার যেন বন্দুক না মারে, এটাও তারা নিশ্চিত করছে। যে দুই আফ্রিদি জাতি, এই দুই জাতির মধ্যে যদি ঝগড়া বাঁধে তাহলে কি করে, এই পাশ থেকে ওই পাশে, রাস্তার ওই পাশে বন্দুক মারে। তো বন্দুক মারলে কি হয়, মানুষজন মারা যাবে। মোটর আবার চললো, কাবুলি গলা ভেঙে গিয়েছে, শুধু বিড়বিড় করে যা বলছিল তার নির্যাস, মানে ওই কাবুলের লোকটা তার গলা ভেঙে গেছে, সে বিড়বিড় করে কিছু কথা বলতেছে। তো কথাগুলো হচ্ছে এরকম, কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। অর্থাৎ কালকেই লেখক কাবুলে পৌঁছে যাবে। পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেয় বরফ গলা, হ্যাঁ, হিমজল পাহাড় থেকে নেমে এসেছিল, দিলজান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ বলছে যে আমরা কালকেই পৌঁছে যাব, চিন্তা করার কোনো কারণ নেই। কালকে পৌঁছে গিয়ে প্রথম কাজ কি হবে, যে কাবুলের যে নদী, সেই নদী থেকে আমরা কি করব, আমরা সেই নদী থেকে পানি পান করব। ওকে, কলিজা ঠান্ডা করে ফেললাম। আমি বললাম আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ফুল চন্দন আমরা বলি না যে আপনার মুখের কথাই যাতে হয়, তো সেটাই বলছে যে আপনার মুখে ফুল চন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে কি মরিচিকা, গরম রাস্তা বন্ধ করে গেট কেন, মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলাম। অর্থাৎ গেট খুলে এবার লেখকরা পাসপোর্ট দেখিয়ে কোথায় ঢুকলো, আফগানিস্তানে ঢুকলো। কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাস করাচ্ছে বড় পরীক্ষা খাইবার পাস করা, আলহামদুলিল্লাহ। আমি বললাম আমিন। অর্থাৎ ওই কাবুলি বলছে যে দুনিয়ার সব পরীক্ষা থেকে পাস করা থেকেও খাইবার পাসে এই যে একটা হয়রানি, পাসপোর্ট দেখাইতে হয়, অনেকক্ষণ সময় লাগে, এই পরীক্ষা সবচেয়ে কঠিন। তখন ওই কাবুলি বলল যে হ্যাঁ আমরা আফগানিস্তানে প্রবেশ করে গেছি। তখন লেখক বলল আমিন। ওকে, সো আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা হচ্ছে বাকি অংশ, মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে চলে আসে। নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো, তারপর হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বাকিটা পড়ে ইনশাল্লাহ আমরা প্রশ্ন সলভ করবো। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটু জানিয়ে দাও। এই ভ্রমণ সাহিত্য পড়াটা কেমন এনজয় করলা? মনে হচ্ছে যে আসলে নিজেই ঘুরতে গেছি, তাই না? এমন একটা ভাব আছে, এমন একটা ভাইব আছে না, মনে হচ্ছে নিজেই ঘুরতেছি। ওকে,
সো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে একটুখানি জানিয়ে দাও আজকের ক্লাস। আমরা তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।